কেন আমরা এটা চিন্তা করি না যে ভাই আমার কাছে 50,000 টাকা আছে, আমি এটা নিয়ে ব্যবসা করব, এই 50,000 টাকা আমি 5 লাখ টাকা করব 3 মাসের মধ্যে? এটা কেন আমরা চিন্তা করতে পারি না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার লাস্ট ভিডিওতে আমি কথা বলেছিলাম কিভাবে আপনারা শাড়ি কম্বো নিয়ে বিজনেস করা শুরু করতে পারেন। আজকে আমরা নতুন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। এটা ঠিক একটা প্রোডাক্ট না, পুরো একটা ক্যাটাগরি বলা যায়। এই ক্যাটাগরি নিয়ে যদি আমি কভার করতে যাই, কথা বলতে যাই, পুরো 4-5 ঘন্টার একটা ভিডিওতে কভার করা পসিবল হবে না। আমরা আজকে মোটামুটি একটা বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করব যে এই ক্যাটাগরি নিয়ে আপনি কীভাবে বিজনেস করতে পারেন, এটার পসিবিলিটিগুলো কীরকম, এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কীরকম, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো, একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি এটাতে ইন্টারেস্টেড হন তাহলে আমরা ফার্দার এগুলো নিয়ে আরও ভিডিও তৈরি করব। আমি স্ক্রিনে চলে যাব, তার আগে একটা কথা বলতে চাই যে আমার চ্যানেলে যারা নতুন প্রথমবার দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার সাথেই থাকবেন। আমরা নিয়মিত বিজনেস স্কিলস, ফাইন্যান্স, ওয়েলথ ম্যানেজমেন্ট এগুলো নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব, একসাথে অনেক কিছু শেখার চেষ্টা করব। আমি সরাসরি স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ছোট একটা পিকচার বা কিছু টেক্সট অ্যাড করে রেখেছি। এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। জিনিসটা আসলে কি? ডিজিটাল প্রোডাক্টের বিষয়ে হয়তো আমরা শুনেছি আগেও, বাট খুব বেশি যে এটা নিয়ে ডিসকাস হয় এরকম না। বাংলাদেশের ডিজিটাল প্রোডাক্টটা এখনও ওইভাবে গ্রো করে নাই। উন্নত দেশগুলোর দিকে যদি আমরা দেখি, মোটামুটি ডিজিটাল প্রোডাক্টের মার্কেটটা অনেক ব্রড হয়ে গেছে। ওখানে মানুষ ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করে অনেক কিছু করে ফেলতেছে, অনেক উন্নতি করে ফেলতেছে। বাট আমাদের বাংলাদেশে কেন জানি এই ডিজিটাল প্রোডাক্টের বিষয়ে মানুষজন খুব একটা ইন্টারেস্টেড না। এটার কারণ হতে পারে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আমাদের এখানে শেখার সুযোগ খুবই সীমিত। আপনি যদি কোর্সের দিকে দেখেন, ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কোনো কোর্সই পাবেন না এরকম। তারপর আপনি যদি দেখেন যে কেউ নতুন একটা বিজনেস শুরু করার কথা চিন্তা করছে, সে হয়তো ক্লদিং আইটেম নিয়ে চেষ্টা করবে, অথবা ওয়াচ নিয়ে চেষ্টা করবে, অথবা অর্গ্যানিক ফুড নিয়ে চেষ্টা করবে। মানে পুরোপুরিভাবে যদি বলি তাহলে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে সবার ইন্টারেস্ট বেশি। ডিজিটাল প্রোডাক্টের দিকে খুব একটা কেউ আসতে চায় না, বা এটা সম্পর্কে খুব একটা ধারণা কারো নাই। আমরা আজকে জানবো ডিজিটাল প্রোডাক্ট জিনিসটা আসলে কি, ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কীভাবে ব্যবসা করতে পারবেন, ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার সুবিধা কী, অসুবিধা কী, এই জিনিসগুলো আমরা কভার করার চেষ্টা করব। ডিজিটাল প্রোডাক্ট জিনিসটা এক কথায় যদি সহজভাবে বলতে চাই তাহলে হচ্ছে এমন কিছু প্রোডাক্ট যেগুলা বাস্তবে কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ আপনি ফিজিক্যালি এগুলোকে টাচ করতে পারবেন না, ফিজিক্যালি আপনার কাছে রাখতে পারবেন না। যেমন ধরি, এখানে ফুলের টব আছে, মোবাইল ফোন আছে, ল্যাপটপ আছে, মাইক্রোফোন আছে, এগুলো সবগুলো ফিজিক্যাল প্রোডাক্ট। আবার আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউবে ফ্রি দেখছেন এখন, বাট আমার এই ভিডিওটা যদি আপনি টাকা দিয়ে দেখতেন বা পারচেস করতেন একটা কোর্স হিসেবে, তাহলে এটা ডিজিটাল প্রোডাক্ট হতো। আপনি ফ্রি দেখছেন তাও কিন্তু এটা একটা ডিজিটাল প্রোডাক্ট, কারণ এটা ফিজিক্যালি কোনো এটার অস্তিত্ব নেই। তাহলে আমরা বুঝতে পারলাম ডিজিটাল প্রোডাক্ট জিনিসটা আসলে কি। এরপর আমরা দেখি এখানে আর কি আছে। ডিজিটাল প্রোডাক্ট, আমি কি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবো? হোয়াট ডু ইউ নিড টু স্টার্ট? আপনি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন কি না? আমরা সব কিছুর বিষয়ে একটা ভুল করে থাকি। ধরেন আমি আজকে নতুন একটা বিষয় জানলাম, বা কালকে নতুন একটা বিষয় জানলাম, সেটা নিয়ে 3 নাম্বার দিন থেকে বা আজকে থেকে আমরা ব্যবসা করার কথা চিন্তা করে ফেলি। এটা অবশ্যই একটা ভালো সাইড, পজিটিভ সাইড। সবসময় চেষ্টা করার ইচ্ছা বা নতুন কিছু ট্রাই করার ইচ্ছা, এটা সবসময় পজিটিভ। চেষ্টা করবেন, চেষ্টা করলে আপনি ভালো করতে পারবেন। চেষ্টা না করলে আপনি জানবেনও না যে এটা আসলে কি হতে পারতো রেজাল্ট, আমি কি পারতাম নাকি আমি ফেল করতাম। একটা প্রবাদ আছে যে ইউ মিস 100% অফ দ্য শট ইউ ডোন্ট টেক। আপনি যে শটটা নেবেনই না সেটা আপনি 100% মিস করলেন। যদি সেই শটটা আপনি নিতেন, অ্যাটলিস্ট আপনি যদি মিসও করতেন, হয়তো বুঝতে পারতেন যে আমি আরেকটু ক্লোজ হলে হয়তো ভালো করতে পারতাম, বা আরেকটু যদি এইমটা ভালো করে করতাম তাহলে হয়তো আমি সফল হতে পারতাম। তো যাই হোক, ডিজিটাল প্রোডাক্ট নিয়েও আপনি ব্যবসা করতে পারবেন, তবে শর্ত হচ্ছে আপনি যেই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার কথা চিন্তা করেন না কেন, আপনাকে সেটা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপর আপনি সেটা নিয়ে ব্যবসা শুরু করবেন। নট অনলি ডিজিটাল প্রোডাক্ট, আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করার কথা চিন্তা করেন, আপনাকে আগে সেটা সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে হবে। আদারওয়াইজ আপনি স্টার্ট করবেন ঠিকই, স্টার্ট সবাই করতে পারে। কিছু টাকা পুঁজি নিয়ে ফেসবুকে পেজ করে, একটা ওয়েবসাইট করে, অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাড ক্যাম্পেইন করে সবাই বিজনেস করতে পারে। আপনার যদি ধারণা না থাকে এটা কিভাবে কি করতে হয়, তাহলে আপনি কিন্তু সফল হতে পারবেন না। ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন, কিভাবে করতে পারবেন, কি কি প্রয়োজন হবে, সেগুলো নিয়ে আমরা ফার্দার এখানে ডিসকাস করব। শুরুতেই ডিজিটাল প্রোডাক্টের সম্পর্কে আমরা কিছু বুলেট পয়েন্ট জেনে নিই, বা ডিজিটাল প্রোডাক্টের আসলে এটা নিয়ে যদি আমরা ব্যবসা করার কথা চিন্তা করি তাহলে কেন করব সেটা একটু জেনে নিই। এখানে দেখতে পাচ্ছি
10 concise bullet points with insights into the global digital product market and its potential in Bangladesh. অলরেডি ডিজিটাল প্রোডাক্টের মার্কেট গ্লোবালি কোন অবস্থায় আছে এবং বাংলাদেশে এটার পটেনশিয়াল কী কী হতে পারে সেটার 10টা বুলেট পয়েন্ট আমি এখানে অ্যাড করে রেখেছি। শুরুতে দেখতে পাচ্ছি global market size. The digital product market is valued at over 1 trillion globally, driven by the rapid growth of e-learning software and creative assets. The sector is expected to grow at a CAGR of 10% through 2027. যেটা আমরা বুঝতে পারলাম যে ডিজিটাল প্রোডাক্টের মার্কেট গ্লোবালি অলরেডি $1 ট্রিলিয়ন ভ্যালুয়েশনে পরিণত হয়েছে এবং এটা ই-লার্নিং সফটওয়্যার ক্রিয়েটিভ অ্যাসেট এগুলোর কারণে এটার র্যাপিড গ্রোথ হচ্ছে। এরপর দেখি ই-লার্নিং বুম। ই-লার্নিং ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ডিজিটাল সেগমেন্টস প্রজেক্টেড টু রিচ $325 billion by 2025. Courses, ebooks, and digital subscriptions are becoming more mainstream due to increasing demand for online education. ই-লার্নিং বুম। ই-লার্নিং হচ্ছে আপনি যে পড়াশোনা করেন অনলাইনে, কোর্স কিনেন, আপনি বিভিন্ন জায়গায় ক্লাস করেন, বিভিন্ন ওয়েবিনারে অ্যাটেন্ড করেন, এগুলো হচ্ছে সবগুলো ই-লার্নিংয়ের মধ্যে আসে। এই যে আপনি ভিডিওটা দেখছেন কিছু একটা শেখার জন্য দেখছেন, হয়তো আপনি ফ্রি দেখছেন বা কালকে হয়তো আপনি টাকা দিয়ে দেখবেন, এরকম পসিবিলিটি থাকতে পারে। ই-লার্নিং রিলেটেড যত কিছু আছে কোর্স, ইবুকস ইত্যাদি, এগুলোই ডিজিটাল প্রোডাক্টের মার্কেটকে আরও সামনের দিকে গ্রোথের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশেও যদি আমরা দেখি, বাংলাদেশে আসলে ডিজিটাল প্রোডাক্টের অস্তিত্ব খুব কম, বাট ডিজিটাল প্রোডাক্ট বলে যদি বাংলাদেশে কিছু থাকে সব কিছু হচ্ছে ই-লার্নিং রিলেটেড। আপনি যত কোর্স দেখেন 10 মিনিট স্কুল থেকে শুরু করে বাংলাদেশে যত কোর্স আছে সবগুলোই হচ্ছে ই-লার্নিংয়ের মধ্যে আসে এবং এগুলো সবগুলো ডিজিটাল প্রোডাক্ট। আমরা সবাই হয়তো জানি কোর্স বিক্রি হচ্ছে, ইবুকস বিক্রি হচ্ছে, আমরা কোর্স কিনছি, ইবুক কিনছি, আমরা এটা হয়তো জানি, বাট এগুলো যে একটা ডিজিটাল প্রোডাক্টের ক্যাটাগরিতে আসে বা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে যে বিজনেস করার অনেক সুযোগ আছে বাংলাদেশে, এটা আমরা হয়তো বুঝতে পারি না, কারণ এগুলো আমাদের খুব একটা ধারণা থাকে না বা আমরা শিখতে পারি না, জানতে পারি না, কেউ এগুলো আসলে শেয়ার করতে চায় না। আমাদের বাংলাদেশে সবচেয়ে তিতা কথা হচ্ছে কেউ কোনো কিছু যদি সাকসেসফুল হওয়ার পসিবিলিটি থাকে, কোনো কিছু করে যদি ভালো করার সুযোগ থাকে, সেটা অন্য মানুষদের সাথে শেয়ার করতে চায় না, সেটা সে বা সে গ্রুপ শুধু একাই সেটা করতে চায়। এরপরের সেকশনটা আমরা দেখি সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস বা স্যাস, যেটাকে আমরা বলি। স্যাস হচ্ছে মূলত আপনি বিভিন্ন বিজনেস বা ইন্ডিভিজুয়ালসকে সফটওয়্যার প্রোভাইড করবেন অ্যাজ এ সার্ভিস। স্যাসের যে মার্কেট সেটাও দেখা যাচ্ছে $197 বিলিয়ন গ্লোবালি। অনেক পসিবিলিটি আছে এখানে। আমরা দেখতে পাচ্ছি মেনি ফ্রেশার্স আর স্টার্টিং স্মল স্কেল স্যাস বিজনেসেস অ্যাজ দ্য অফার লো কস্ট স্কেলেবিলিটি। অনেকেই এটা শুরু করতেছে কারণ এটা হচ্ছে স্কেল করতে খুব বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না। আপনি চিন্তা করেন ডিজিটাল প্রোডাক্টের সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট আপনি একবার তৈরি করবেন, একবার তৈরি করে সেটা আপনার মিলিয়ন মিলিয়ন কপি সেল করার সুযোগ আছে, সেটা আপনাকে রিপ্রোডাকশন করতে হচ্ছে না, স্টক শেষ হওয়ার কোনো চান্স নাই। আপনি একটা কপি তৈরি করবেন, সেটাই আপনি সবাইকে সাপ্লাই দিতে পারবেন। এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে। ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে আপনি যখন অনেক অর্ডার পাবেন, অনেক সেল হবে, সেটা কিন্তু স্টক শেষের দিকে চলে যাবে, আপনাকে আবার রিস্টক করতে হবে, আবার আপনাকে প্রোডাকশনে যেতে হবে, আবার আপনাকে সোর্সিংয়ে যেতে হবে, যেটা ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে এরকম প্রবলেমগুলো নাই। এরপর আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ অ্যাসেটস ডিমান্ড। গ্লোবাল প্ল্যাটফর্মস লাইক এনভাটো অ্যান্ড শাটারস্টকস হ্যাভ সিন exponential growth in selling digital art, stock footage, and design templates. The demand for creative asset is expected to keep rising as more businesses go digital. এটা হচ্ছে মেইনলি ক্রিয়েটিভ অ্যাসেট। এই যে আমরা অনলাইন থেকে কিনি না বিভিন্ন ধরনের টেমপ্লেট, গ্রাফিক, তারপরে স্টক ভিডিও, মিউজিক, এগুলো আমরা অনেকে কিন্তু পারচেস করি। যেমন আমার পার্সোনালি এনভাটোর সাবস্ক্রিপশন আছে, আমার বিভিন্ন ধরনের স্টক ফুটেজের প্রয়োজন হয়, বিভিন্ন মিউজিকের প্রয়োজন হয়, আমি কিন্তু এই সাবস্ক্রিপশনটা পারচেস করেছি। তো এই যে প্ল্যাটফর্মটা এনভাটো বলেন বা শাটারস্টকস বলেন, এই যে আমরা সাবস্ক্রিপশনগুলো কিনি, এটাও কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্টের আন্ডারে আসে। যত ধরনের আপনি গ্রাফিক্স কন্টেন্ট কিনবেন, যত ধরনের আপনি টেমপ্লেট কিনবেন, যত ধরনের আপনি মিউজিক কিনবেন, যত ধরনের আপনি সাবস্ক্রিপশন কিনবেন, সবগুলোই হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট এবং এটার মার্কেট ডে বাই ডে কিন্তু আরও বড় হচ্ছে। একটা সময় ছিল যখন মানুষ ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল খুলতো, তারা কিন্তু এখান থেকে ওখান থেকে যেখান থেকে সেখান থেকে যেখানেই পাইতো সেখান থেকে ফুটেজ, মিউজিক কালেক্ট করে নিজের ভিডিওতে অ্যাড করে দিত। এখন কিন্তু মানুষ মোটামুটি সচেতন হচ্ছে এবং সচেতন হওয়ার পিছনে যথেষ্ট কারণও আছে। ফেসবুক, ইউটিউব এরা কিন্তু অনেক স্ট্রিক্ট হয়ে যাচ্ছে এখন। আপনি যদি নিজের
ভিডিও ইউজ না করেন বা আপনি যদি সাবস্ক্রিপশন ছাড়া অন্য কারো ভিডিও ইউজ করেন, আপনি কিন্তু আপনার কন্টেন্টগুলো মনিটাইজ করতে পারবেন না। এই কারণে ক্রিয়েটিভ অ্যাসেটের যে ডিমান্ডগুলো সেগুলো ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। এরপর হচ্ছে গ্লোবাল রিচ পটেনশিয়াল। ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস অফ ডিজিটাল প্রোডাক্টস ইজ দ্য গ্লোবাল মার্কেট রিচ অ্যালাউইং ক্রিয়েটর্স ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে মেইনলি আপনি যদি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন, যেমন ধরেন আমি খুব ছোট একটা উদাহরণ দিই, এই যে মাইক্রোফোনটা, এটা নিয়ে যদি আপনি বিজনেস করেন, এই মাইক্রোফোনটা আমি অনলাইনে পারচেস করছি, আপনি যদি এটা নিয়ে বিজনেস করেন তাহলে আপনি টার্গেট করতে পারবেন শুধু বাংলাদেশের মানুষজনকে, শুধু বাংলাদেশের ভিতরে আপনাকে প্রোডাক্টটা ডেলিভারি করতে হবে। এখন ধরেন আপনার একটা অর্ডার আসলো যেটা বাংলাদেশের বাইরে অথবা সৌদি প্রবাসী কেউ এটা অর্ডার করলো, আপনি বাংলাদেশ থেকে কি সৌদি আরবে এই প্রোডাক্টটা পাঠাতে পারবেন না। যদি পারেনও আপনাকে অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে সেটা করতে হবে, এবং এটা পাঠাতে গিয়ে আপনার যে পরিমাণ খরচ হবে সেটা দিয়ে আপনি প্রোডাক্টের যে প্রফিট সেটা বের করে আনতে পারবেন না। অন্যদিকে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে যদি আমরা চিন্তা করি, ধরেন আমি একটা ইবুক সেল করছি, এই ইবুকটা গ্লোবালি যে কোনো জায়গা থেকে, কেউ জার্মানি থেকে হোক, কেউ অস্ট্রেলিয়া থেকে হোক, কেউ ইউএসএ থেকে হোক, কেউ সৌদি আরব থেকে হোক, কেউ মালয়েশিয়া থেকে হোক, যেখান থেকে ইচ্ছা সে সেখান থেকে পারচেস করতে পারবে আমার এই ডিজিটাল প্রোডাক্টটা, এবং আমি ইনস্ট্যান্ট তাকে কিন্তু সেটা সেন্ড করে দিতে পারবো। এটার জন্য তার 15 দিন, 20 দিন, 30 দিন কিন্তু ওয়েট করতে হচ্ছে না। এই কারণে গ্লোবাল রিচের যে পটেনশিয়ালটা সেটা ডিজিটাল প্রোডাক্টে অনেক বেশি। এর পরের পয়েন্টটা যদি আমরা দেখি, লো এন্ট্রি barrier. The digital product market offers a low cost entry with minimal inventory, perfect for freshers in Bangladesh. With a smartphone, anyone can create and market digital products globally through social media and marketplaces. এটা হচ্ছে ইনভেস্টমেন্ট কম লাগবে আপনার শুরু করতে, আপনার সেটআপের যে কস্ট বা সেটআপ করতে যে কষ্ট সেটা ডিজিটাল প্রোডাক্টে অনেক কম। যে কেউ ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা শুরু করতে পারে খুবই অল্প পুঁজিতে। কীভাবে সেটা একটু এক্সপ্লেন করি। ডিজিটাল প্রোডাক্টের অনেকগুলো সেক্টর আছে, যেমন ইবুক আছে, কোর্স আছে, মিউজিক আছে, স্টক ভিডিও আছে, ট্যাম্পলেট আছে, গ্রাফিক আছে, এরকম অনেক প্রোডাক্ট আছে ডিজিটাল প্রোডাক্টে যেগুলো নিয়ে আপনি কাজ করা শুরু করতে পারেন। দ্য প্রবলেম ইজ, আপনি যদি ট্যাম্পলেট বিক্রি করতে চান, গ্রাফিক বিক্রি করতে চান, তাহলে আপনার কিন্তু কিছু কোডিং জানতে হবে, অথবা সেগুলো ডিজাইন জানতে হবে, অথবা আপনি যদি মিউজিক সেল করতে চান আপনাকে মিউজিক কম্পোজিশন জানতে হবে। সো আপনি ওগুলো নিয়ে করতে পারবেন না, সেগুলো আপনাকে শিখে তারপর করতে হবে। বাট যেগুলো আপনি করতে পারবেন, ধরেন লেটসে আপনি একটা ইবুক সেল করবেন। এখন অনেকেই ইবুক সেল করতেছে, অনেকেই, আপনি ফেসবুকে অনেক অ্যাড দেখবেন ইবুকের। ইবুক নিয়ে যদি আপনি বিজনেস করতে চান, ইবুকটা তৈরি করা খুবই সহজ। আপনাকে যেটা প্রয়োজন হবে আপনার, সেটা হচ্ছে যে টপিকটা নিয়ে আপনি ইবুকটা রেডি করবেন, ইবুকটা লিখবেন, সেটা 100% আপনার অরিজিনাল আইডিয়া হতে হবে। অন্য কারো কিছু নিয়ে আপনি বিজনেস করতে পারবেন না। 100% আপনার অরিজিনাল আইডিয়া হতে হবে। এমন একটা প্রোডাক্ট হতে হবে যেটা আসলেই মানুষের লাইফে কোনো একটা ভ্যালু অ্যাড করতে পারে। সেটা ফাইন্যান্সিয়ালি হতে পারে, রিলেশনশিপ হতে পারে, বা হেলথ হতে পারে। যে কোনো একটা সেক্টরে মানুষের লাইফে যদি ভ্যালু অ্যাড করে, সেই ইবুকটা নিয়ে আপনি বিজনেস করা শুরু করতে পারেন। ইবুক নিয়ে ব্যবসা করতে কত টাকার প্রয়োজন আমাকে বলেন। আপনি পিসিতে খুব সহজে, মাইক্রোসফট ওয়ার্ডে খুব সহজে আপনি বসে টাইপ করে, বাংলা টাইপিং যদি আপনি পারেন, বাংলা টাইপ করে আপনি সেই ইবুকটা রেডি করে ফেলতে পারবেন। আর আপনার যদি পিসি নাও থাকে, আপনি ফোনে টাইপ করে নিতে পারবেন, পরে অন্য কোনো জায়গা থেকে সেটা একটু গুছানোভাবে পিডিএফে কনভার্ট করে সেটা ইবুক হিসেবে আপনার মার্কেট প্লেসে, সোশ্যাল মিডিয়াতে সেল করতে পারবেন। এটার জন্য আপনার সর্বোচ্চ 500 টাকা খরচ হবে আপনার সেই প্রোডাক্টটা রেডি করতে, যদি আপনি বাইরে থেকে করেন। আর আপনি যদি বাসায় বসে ল্যাপটপে বা আপনার কম্পিউটারে তৈরি করেন, ইবুক তৈরি করতে আপনার 1 টাকাও খরচ হবে না। আপনার নিজের নলেজ, আপনার রিসার্চ, এগুলো দিয়ে আপনি একটি ইবুক তৈরি করে ফেলতে পারবেন। এরপর হয়তো আপনার সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং ক্যাম্পেইন চালাতে আপনার কিছু খরচ হবে, যেগুলো খুবই সামান্য আপনার সেলের তুলনায়, যদি আপনি সেল জেনারেট করতে পারেন। যাই হোক, আমরা এগুলো নিয়ে আরও পরে বিস্তারিত কথা বলবো। এরপর হচ্ছে বাংলাদেশের গ্রোয়িং ডিজিটাল ইকোনমি। বাংলাদেশের ডিজিটাল ইকোনমি ইজ গ্রোয়িং at 10% annually, making it an emerging market for online businesses. Youth population, internet penetration and mobile first culture are key enablers of this growth. যাই হোক, বাংলাদেশ হচ্ছে ডিজিটাল ইকোনমি 10% করে অ্যানুয়ালি বাড়তেছে, এটা বললো 10% করে অ্যানুয়ালি বাড়তেছে, এবং ইয়াং পিপল যারা আছে, ইন্টারনেট ইউজ করে সবাই, মোটামুটি ইয়াং পিপলদের কথা বাদই দিলাম, আমাদের দেশে দেখবেন মোটামুটি ছোট থেকে বুড়ো সবার হাতে কিন্তু মোবাইল ফোন আছে, স্মার্টফোন আছে, মোটামুটি অনেকেরই, সবারই। আর যাদের হাতে একটা স্মার্টফোন আছে তার কিন্তু ইউটিউব আছে, তার গুগল আছে, তার ফেসবুক আছে। তো
এই যে এই 10% করে আমাদের ইকোনমিটা বাড়তেছে বা আমাদের এই ওভার পপুলেশনের যে ইকোনমি, এখানে কিন্তু এই ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করাটা আপনার জন্য সহজ হবে। অনেকেই ওভার পপুলেশন এই বিষয়টাকে একটু কঠিনভাবে এক্সপ্লেন করে বা আমাদের বিজনেস করতে গেলে এটা একটু সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। বাট আমি মনে করি আমাদের দেশের অতিরিক্ত জনসংখ্যা একদিক থেকে যেমন আমাদের অনেক সমস্যা সৃষ্টি করে, আবার অন্য দিক থেকে এই ওভার পপুলেশন আমাদের অনেকের জন্যই প্লাস পয়েন্ট বিজনেস করার জন্য। এরপর হচ্ছে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল প্রোডাক্টস। বাংলাদেশ র্যাঙ্কস 8 গ্লোবালি ইন টার্মস অফ ফ্রিল্যান্স ওয়ার্কার্স। চিন্তা করেন বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ফ্রিল্যান্সিং সেক্টরে 8 নম্বরে অবস্থান করছে। এই কারণে এখানে আরও বলা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টস লাইক ডিজাইন টেমপ্লেট, কোর্স অ্যান্ড অ্যাপস ইত্যাদি ইত্যাদি, ট্রেন্ড, ডিজিটাল কমার্স, এগুলো ইত্যাদি ইত্যাদি সব কিছু পড়তেছি না। তো মোটামুটি দেখা যাচ্ছে বাংলাদেশ ডিজিটাল প্রোডাক্টের জন্য এটা একটা প্লাস পয়েন্ট যে বাংলাদেশের অনেকেই ফ্রিল্যান্সিং করছে। ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ 8 নম্বর র্যাঙ্কিং, 8 নম্বর পজিশনে আছে এই সেক্টরটাতে। এবং এটা কিন্তু ফ্রিল্যান্সিংটা ডিজিটাল সার্ভিস হিসেবে কাউন্ট করা হয়। আপনি এটা যেহেতু সার্ভিসটা ডিজিটালি দিচ্ছেন, আপনি রিমোট ওয়ার্ক করছেন, এটা ডিজিটাল সার্ভিসের মধ্যে আসে। ডিজিটাল সেক্টরেও কিন্তু দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, একটা হচ্ছে ডিজিটাল সার্ভিস। যারা ফ্রিল্যান্সিং করে বাংলাদেশ থেকে তারা কিন্তু মূলত ডিজিটাল সার্ভিস দিচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডিমান্ড ফর লোকালাইজড প্রোডাক্টস। ওকে, এটা লিখছে হচ্ছে অ্যাজ মোর কনজিউমার শিফট অনলাইন দেয়ার ইজ রাইজিং ডিমান্ড। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশের মানুষ ডে বাই ডে আরও বেশি মোবাইল ফোন ইউজ করা শুরু করেছে, আরও বেশি ইন্টারনেট ইউজ করা শুরু করেছে, যার কারণে আমাদের ডিমান্ডও এখানে তৈরি হচ্ছে। মানুষ এখন অনেক কিছু শিখতে চায়, মানুষ অনেক কিছু জানতে চায়, যার কারণে ডিজিটাল প্রোডাক্টের চাহিদাটা বাংলাদেশে ডে বাই ডে আরও বৃদ্ধি পাচ্ছে। এরপর হচ্ছে পটেনশিয়াল ফর গ্রোথ, ইনক্রিজিং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, গভর্নমেন্ট ইনিশিয়েটিভস অ্যান্ড অনলাইন পেমেন্ট সিস্টেম। ওকে, এটা হচ্ছে মেইনলি ডিজিটাল প্রোডাক্টের যে পটেনশিয়াল গ্রোথটা আছে বাংলাদেশের ক্ষেত্রে সেটা নিয়ে ডিসকাস করা হয়েছে। আপনি চিন্তা করেন যখন অনলাইনে আমরা ব্যবসা করার কথা চিন্তা করতাম, পেমেন্ট সিস্টেম নিয়ে আমাদের অনেক চিন্তিত হতে হতো, ডেলিভারি নিয়ে অনেক চিন্তিত হতে হতো। যদিও ডিজিটাল প্রোডাক্টে ডেলিভারি খুব একটা ইস্যু না, ডেলিভারি নিয়ে কোনো প্রবলেম না, ডেলিভারি পাঠানোর প্রয়োজন নাই। পেমেন্ট সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট। আপনি এখন বিকাশে পেমেন্ট নিতে পারছেন খুব সহজে, ইনস্ট্যান্ট, নগদে পেমেন্ট নিতে পারছেন, রকেটে পেমেন্ট নিতে পারছেন, বা আরও যেগুলো আছে উপায়, এমক্যাশ ইত্যাদি, সেগুলোতে পেমেন্ট নিতে পারছেন। অথবা আপনি চাইলে খুব সহজে আপনার ওয়েবসাইটে SSL কমার্সের মতো যে সার্ভিসগুলো আছে সেগুলো কিন্তু ইন্টিগ্রেশন করে খুব সহজেই কাস্টমারদের কাছ থেকে পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারছেন। এগুলো সবগুলো মিলে আমাদের জন্য ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার ক্ষেত্রে খুব বেশি প্লাস পয়েন্ট হতে পারে। আমরা পরের স্লাইডটা দেখি এখানে আর কি আছে। আমি জানি না আপনারা বোর হচ্ছেন কিনা। ভিডিওর এই পর্যায়ে আমি বলবো যে আমার চ্যানেলটা যারা প্রথমবার মতো দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এরকম আরও অনেক টপিক নিয়ে ফার্দার ডিসকাশন করব ইনশাল্লাহ। এরপর আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল প্রোডাক্টসের দুইটা ক্যাটাগরি আছে এখানে, একটা হচ্ছে প্রোডাক্টস, একটা হচ্ছে সার্ভিস। এটা নিয়ে আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে ডিজিটাল প্রোডাক্টের দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে প্রোডাক্টস, একটা হচ্ছে সার্ভিস। প্রোডাক্টের মধ্যে যদি আমরা আসি, এখানে আরও 5টা এক্সাম্পল আমি অ্যাড করে রেখেছি। একটা হচ্ছে ইবুক, আমাদের অনেকের পরিচিত, এরপর কোর্স, সবার পরিচিত, এরপর স্টক ফটোস, ভিডিওস, মিউজিক অ্যান্ড মোর, যেগুলো নিয়ে আমরা একটু আগে কথা বললাম, এনবাটো সাবস্ক্রিপশনের মতো। এরপর হচ্ছে সাবস্ক্রিপশন নিয়ে আমরা মোটামুটি কথা বলেছি। আরেকটা এক্সাম্পল এখানে অ্যাড করা যায়, সেটা হচ্ছে নেটফ্লিক্স, আমরা অনেকেই দেখি, বা দেশীয় চরকি আমরা অনেকেই দেখি, বা হইচই অনেকে দেখি। এগুলো আমাদের কিন্তু ডিজিটাল সাবস্ক্রিপশন, ডিজিটাল প্রোডাক্ট। আমরা যে মুভি দেখি সাবস্ক্রিপশন করে মান্থলি 300 টাকা, বছরে 600 টাকা, এই টাইপের যেগুলো আছে সেগুলো কিন্তু সাবস্ক্রিপশনের মধ্যে আসে। এরপর হচ্ছে ট্যাম্পলেটস, সেটাও আমরা এখানে কথা বলেছিলাম, ওই যে এনবাটো, এগুলো কথা বলেছি। ট্যাম্পলেটও আপনি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে, ডিজিটাল প্রোডাক্টের মধ্যে আসে। তা আপনি এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন। আমি জাস্ট এই 5টা বিষয় নিয়ে আপনাদেরকে একটু বুঝিয়ে বলি যে আপনারা যদি বিজনেস করতে চান এগুলো নিয়ে করতে পারবেন কিনা। এই 5টা জিনিসের মধ্যে আপনি খুব সহজেই 2টা জিনিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন যদি আপনি কালকেই ব্যবসা শুরু করতে চান। বাকিগুলো হচ্ছে আপনার কিছু স্কিলের প্রয়োজন আছে। এগুলোতেও স্কিলের প্রয়োজন হবে, বাট এগুলোতে একটু স্কিলের প্রয়োজন বেশি হবে। আপনি যদি মিউজিক নিয়ে কাজ করতে চান আপনাকে কম্পোজিশন জানতে হবে। আপনি যদি স্টক ভিডিও নিয়ে কাজ করতে চান আপনাকে বাইরে গিয়ে সিনেমাটোগ্রাফি জানতে হবে, ভিডিও শ্যুট করতে হবে, আপনাকে মডেল হায়ার করতে হবে, আর্টিস্ট হায়ার করতে হবে, যা যা ইত্যাদি ইত্যাদি। বা স্টক ফুটেজ নিতে গেলে আপনাকে ভালো একটা ক্যামেরা নিয়ে যেতে হবে। খালি কোনো একটা জায়গার আপনি ফুটেজ নিয়ে আসলেন, বা আপনি ড্রোন নিয়ে ঢাকা শহরের খুব সেন্টার একটা শ্যুট নিলেন, একটা ফুটেজ নিলেন, বা চিরাঙের সেন্টারে গিয়ে বা চিরাং
চিটাগংয়ের যে কর্ণফুলী নদী আছে সেখানে গিয়ে আপনি একটা ড্রোন শট নিলেন 4K রেজোলিউশনে, সেগুলো করতেও কিন্তু আপনার স্কিলের প্রয়োজন আছে, আপনার অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে, যার কারণে আমরা এগুলোতে যাচ্ছি না। আমরা ইবুক এবং কোর্স নিয়ে কথা বলবো। ইবুকটা খুবই ইজি, ইবুকটা যে কেউ শুরু করতে পারবেন, বাট আপনার ওই যে বললাম যে বিষয়টা নিয়ে আপনি ইবুকের বিজনেস শুরু করতে চাচ্ছেন সেই বিষয়টা অবশ্যই মানুষের লাইফে ভ্যালুয়েট করতে হবে, মানুষের লাইফে এটা কোনো না কোনো পজিটিভ চেঞ্জ নিয়ে আসতে হবে। এই কন্ডিশনটা আপনাকে মিট করতেই হবে। যদি সেটা ফাইন্যান্সিয়াল রিলেটেড হয় যে মানুষ সেটা করে বা আপনার ইবুকটা পারচেস করে ফাইন্যান্সিয়াল পরিবর্তন আনতে পারবে, ফাইন্যান্সিয়ালি পজিটিভ চেঞ্জ আনতে পারবে, তাহলে সেই প্রোডাক্টটা খুব ভালো পারফর্ম করবে। এরপর হচ্ছে কোর্স। বাংলাদেশে কোর্স অনেক ভালো করছে, অনেক কোর্স এখন বাংলাদেশের মার্কেটে অনেকেই অনেক কোর্স সেল করতেছে। কোর্স নিয়ে আপনি কাজ করতে পারেন, বাট যে বিষয়ের উপর আপনি কোর্স তৈরি করবেন সেই বিষয়ের উপর আপনার অবশ্যই স্কিলফুল হতে হবে, অনেক নলেজ থাকতে হবে। এরপর আমরা যদি দেখি প্রোডাক্টটা যদি আমরা একটু অফ করি, এরপর সার্ভিসটা দেখতে পারি। সার্ভিসের মধ্যে কী কী আছে? ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল মার্কেটিং আছে, ভিডিও এডিটিং আছে, ওয়েবসাইট বিল্ডিং আছে, এখানে আরও অনেক কিছু আছে ডিজিটাল সার্ভিসের মধ্যে। যেমন আপনি যদি কারো হন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হন, সেটাও কিন্তু ডিজিটাল সার্ভিসের মধ্যে আসবে। আমরা যদি এটা একটু অ্যাড করি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমরা জাস্ট এতটুকু রাখলাম। আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজারও হন কারো, সেটাও কিন্তু ডিজিটাল সার্ভিসের মধ্যে আসবে। শুরুতে দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আই বিলিভ যে এখানে যারা ভিডিওটা দেখছেন সবাই জানেন, ডিজিটাল মার্কেটিং হচ্ছে মেইনলি আপনার প্রোডাক্টটা বা আপনার সার্ভিসটা আপনার রাইট কাস্টমারের কাছে পৌঁছে দেয়া এবং সেল জেনারেট করার কাজটা ডিজিটালি আপনি করছেন, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এখন খুবই ফেমাস এবং অনেক দিন থেকে ডিজিটাল মার্কেটিং ফেমাস, বাংলাদেশেও চলছে, এটা খুব ভালো চলছে। এটাও কিন্তু ডিজিটাল সার্ভিসের মধ্যে আসে। লেটসে আপনি নতুন একটা বিজনেস শুরু করলেন, ক্লদিং আইটেম। আপনি এখন চাচ্ছেন আপনার ক্লদিং ব্র্যান্ডটাকে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছানোর জন্য, সেটার জন্য আপনি একটা কাস্টমার পার্সোনা তৈরি করলেন, কাস্টমার প্রোফাইল তৈরি করলেন যে আমি এদের কাছে পৌঁছাতে চাচ্ছি, বাট কীভাবে আপনি পৌঁছাবেন সেটা আপনি জানেন না। যার কারণে আপনি একটা এজেন্সি হায়ার করলেন, একটা এজেন্সির সাথে কথা বলেন যে ভাই এটা আমার প্রোডাক্ট, এটা আমার ফেসবুক পেজ, এটা আমার ওয়েবসাইট, তুমি এই মানুষগুলোর কাছে আমার এই প্রোডাক্টগুলো পৌঁছে দাও। এটা হচ্ছে এই যে সার্ভিসটা নিলেন এজেন্সির কাছ থেকে, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই সার্ভিসটা হচ্ছে ডিজিটাল সার্ভিস। এরপর হচ্ছে ভিডিও এডিটিং। আমরা জানি যে ফ্রিল্যান্সিং মার্কেটগুলোতে যেমন আপনার আপওয়ার্ক বা freelancer.com বা ফাইবার, এখানে যারা কাজ করে ভিডিও এডিটিংয়ের কাজ করে, ভিডিও এডিটিং সার্ভিসটা দিচ্ছে, সেটাও কিন্তু ডিজিটাল সার্ভিসের মধ্যে আসবে। আপনি যদি ভিডিও এডিটিং শিখেন এখন 6 মাস ধরে, এরপর আপনি ভিডিও এডিটিং সার্ভিস দিচ্ছেন, মানুষকে ভিডিও এডিটিং করে দিচ্ছেন, সেটাও কিন্তু ডিজিটাল প্রোডাক্টের মধ্যে, ডিজিটাল সার্ভিসের মধ্যে পড়বে। এরপর হচ্ছে ওয়েবসাইট বিল্ডিং। আপনার ফ্রেন্ড নতুন একটা ব্যবসা শুরু করছে, আপনার ফ্রেন্ড আপনাকে রিকোয়েস্ট করলো তার ওয়েবসাইটটা যেন আপনি তৈরি করে দেন, এটা কিন্তু ডিজিটাল সার্ভিসের মধ্যে যাবে। এরপর এটা আমরা ডিসকাস করে ফেললাম যে আপনি যদি কারো ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বা ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, এগুলো যদি আপনি ম্যানেজার হিসেবে কাজ করেন, তাহলে আপনি ডিজিটাল সার্ভিস দিচ্ছেন তাকে। এরপর আসি হচ্ছে কি কি প্রয়োজন হবে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার জন্য। মোস্ট ইম্পর্ট্যান্ট, আমাদের 1 নম্বরে প্রয়োজন হবে মাইন্ডসেট। যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনার সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে মাইন্ডসেট। আপনার মাইন্ডসেট যদি ঠিক না থাকে, আপনার মাইন্ডসেট যদি পজিটিভ না থাকে, আপনি কিন্তু কোনো বিজনেস করে সফল হতে পারবেন না। অনেকে ব্যবসা শুরু করার আগে চিন্তা করে ভাই আমি কি পারবো, ভাই আমি কি লস করব, ভাই আমার কাছে 50,000 টাকাই আছে, এগুলো নিয়ে আমি ব্যবসা শুরু করতেছি, আমি তো এটা লস করলে আমি শেষ হয়ে যাব। কেন আমরা এটা চিন্তা করি না যে ভাই আমার কাছে 50,000 টাকা আছে, আমি এটা নিয়ে ব্যবসা করব, এই 50,000 টাকা আমি 5 লাখ টাকা করব 3 মাসের মধ্যে? এটা কেন আমরা চিন্তা করতে পারি না? আই নো যে অনেকে বলবেন যে বাস্তবতা অনেক ভিন্ন, বাস্তবতা অনেক কঠিন, জীবনে এরকম না, সিনেমা না, এই সেই। বাট আপনার যদি মাইন্ডসেটটাই ঠিক না থাকে, আপনি যদি নিজের ব্রেনকে ট্রেন করতে না পারেন যে আমি পারবো, আমি 3 লক্ষ টাকা তৈরি করব, 5 লক্ষ টাকা তৈরি করব 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে, সেটা যদি আপনি ব্রেনকে প্রম্পট না দেন, ব্রেনকে যদি আপনি ট্রেন না করেন, তাহলে তো আপনি করতে পারবেন না। কারণ আপনার যত প্রোডাক্টিভিটি, যত কাজ, যত ডেডিকেশন, যত হার্ডওয়ার্ক, সব কিছু আপনার ব্রেন থেকে আসে। আপনার ব্রেনকে যদি আপনি ট্রেন করতে না পারেন, আপনার ব্রেনকে যদি আপনি বলে না দেন যে আমার 5 লক্ষ টাকার প্রয়োজন, তুমি কিভাবে তৈরি করবা, তুমি সেটা করো, তাহলে কিন্তু আপনার ব্রেন সেটা শুনবে না যদি আপনি না বলেন। এই কারণে আপনার মাইন্ডসেটটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা ডিজিটাল প্রোডাক্ট হোক, ফিজিক্যাল প্রোডাক্ট হোক, এনিথিং। আপনি যেই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন না কেন, আপনার মাইন্ডসেটটা অবশ্যই পজিটিভ রাখার চেষ্টা করবেন, তাহলে আপনি ভালো করার পসিবিলিটি অনেক বেশি। এরপর হচ্ছে প্রোডাক্ট অবশ্যই আপনার প্রয়োজন হবে।
এই যে একটু আগে আমরা ডিসকাস করলাম ইবুক, কোর্স, টেমপ্লেট, গ্রাফিক্স, ভিডিও এডিটিং ইত্যাদি ইত্যাদি, যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারেন যেটাতে আপনার স্কিল আছে, যেটাতে আপনার নলেজ আছে, যেটাতে আপনি মনে করেন যে আমি এটা নিয়ে কাজ করলে ভালো করতে পারবো। এরপর হচ্ছে ফেসবুক পেজ প্রয়োজন হবে আপনার একটা, খুবই কমন, যে কোনো বিজনেসের ক্ষেত্রেই এখন ফেসবুক পেজটা ম্যান্ডেটরি, সেটা অনলাইন বিজনেস হোক অফলাইন বিজনেস হোক। এরপর হচ্ছে ওয়েবসাইট প্রয়োজন হবে। অনেকে মনে করে যে ফেসবুক পেজ থাকলে এনাফ, আমার ওয়েবসাইটের প্রয়োজন নেই, বাট ইউ নিড এ ওয়েবসাইট। ঠিক আছে, আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন হবেই। আপনি যে কোনো ব্যবসায় করেন, যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন হবে। সেমভাবে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রেও বা ডিজিটাল সার্ভিসের ক্ষেত্রে আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন হবে, তৈরি করে নিতে হবে। এরপর হচ্ছে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে ফেসবুকে, আপনার ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনগুলো তৈরি করার জন্য বা সেখান থেকে রান করার জন্য। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করবো, আমার অ্যাড অ্যাকাউন্ট কেন প্রয়োজন হবে? ভাই আপনি 2024 সালে ব্যবসা করতে আসছেন, এখন সেপ্টেম্বর মাস শেষ, অক্টোবর মাস আসবে, 3 মাস গেলে 2024 সাল শেষ, 25 সাল ঢুকবে। এই সময়ে এসে আপনি যদি চিন্তা করেন যে আপনি অ্যাড ছাড়া, ফেসবুকের মার্কেটিং ছাড়া, পেইড মার্কেটিং ছাড়া সেল জেনারেট করবেন, আপনি সম্পূর্ণ একটা ভুল ধারণার উপরে বসবাস করছেন। আপনার অবশ্যই অ্যাড অ্যাকাউন্ট লাগবে, অবশ্যই ফেসবুক অ্যাডসের প্রয়োজন হবে যদি আপনি প্রপারলি সেল জেনারেট করতে চান। ফ্রিতে সেল করার দিনগুলো চলে গেছে, এখন সেগুলো আর নাই। এরপর হচ্ছে ফিউ ইনভেস্টমেন্ট। অবশ্যই ডিজিটাল প্রোডাক্টে আপনি যতই বলেন যে আমার ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে না, আপনার কিছু ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। লেটস সে আপনি একটা ইবুক তৈরি করবেন, ইবুকটা হয়তো লিখতে আপনার কোনো খরচ হবে না, বা আপনি যদি কোর্সের কথা চিন্তা করেন, ক্যামেরা সেট করে আপনি কোর্স রেকর্ড করে ফেললেন, সেটাও রেডি হয়ে গেল, কোনো খরচ গেল না। বাট এরপর যেটা সেল করতে যাবেন, আপনার কিন্তু সেখানে একটু আগে যে বললাম অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাড অ্যাকাউন্টে আপনি অ্যাড চালাবেন, আপনার রাইট কাস্টমারের কাছে যে আপনি প্রোডাক্টটা পৌঁছাবেন, সেটার জন্য আপনার কিন্তু খরচ হবে। আপনি যদি ফেসবুককে সঠিকভাবে টার্গেট কাস্টমারটা বুঝিয়ে দিতে পারেন, ফেসবুককে যদি আপনি ভালো বাজেট দিতে পারেন, অ্যান্ড ফেসবুককে যদি আপনি বলেন যে আমার ডেইলি এত টাকা সেল লাগবে, ফেসবুক আপনাকে সেল এনে দিবে। সে যেখান থেকে পারুক সেখান থেকে আপনাকে সেল এনে দিবে। এই কারণে আমাদের ফিউ ইনভেস্টমেন্ট অবশ্যই প্রয়োজন হবে। আর বাকি যে বিষয়গুলো বললাম যে মিউজিক, টেমপ্লেট, গ্রাফিক, এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, যদি আপনার সেই স্কিলটা থাকে, সেগুলোর ক্ষেত্রে আপনার এরকম ফিউ ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে। আর আপনি যদি বড় কোনো প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে চান, লাইক আমি বাংলাদেশে আরেকটা চরকির মতো ওটিটি প্ল্যাটফর্ম করব, বা হইচইয়ের মতো আরেকটা ওটিটি প্ল্যাটফর্ম করব, বা বিকাশের মতো একটা সার্ভিস নিয়ে আসবো, তাহলে আপনার অনেক টাকার ইনভেস্টমেন্ট প্রয়োজন হবে। সেগুলোর কিন্তু ডিজিটাল প্রোডাক্ট বা ডিজিটাল সার্ভিস, সেগুলো করতে গেলে আপনার অনেক টাকা বা অনেক বড় পরিসরে আপনাকে সেখানে ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে প্রয়োজন হলে এটা রিলেটেড আরও ভিডিও তৈরি করব। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, এই সাপোর্টগুলাই আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা দেয়। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সাইনিং আউট টুডে, হাসান শান্ত।